নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। এবার শুরুতেই যে খবরে চোখ রাখবো, বেলঘড়িয়ার নন্দননগর, সেখানে এক শিক্ষককে রীতিমতো মার খেতে হলো। প্রকাশ্য রাস্তায় মদ্যপানের ঘটনায় আক্রান্ত হন শিক্ষক। মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক। বেলঘড়িয়ার নন্দননগরের ঘটনায় চাঞ্চল্য। অঙ্কন শিক্ষক নিরুপম পাল বাড়ি ফিরছিলেন, সেই সময় ঝিলের ধারেই চলছিল মদ্যপান। অভিযোগ, মদ্যপান করছিলেন 5 জন যুবক এবং একজন যুবতী। শিক্ষক প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেন। শিক্ষক প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় তাকে রীতিমতো এই 5 জন যুবক এবং একজন যুবতী মিলে মারধর করেন। বলা চলে বেলঘড়িয়ার নন্দননগরে সামাজিক অবক্ষয়ের ছবি এটি। একজন শিক্ষক তিনি প্রতিবাদ করছেন আর তাকে মারধর করা হচ্ছে। কেমন সামাজিক অবক্ষয়ের ছবি উঠে এসেছে বেলঘড়িয়ার নন্দননগরে, রীতিমতো সামাজিক অবক্ষয়ের ছবি ফুটে উঠেছে। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মার খেতে হচ্ছে একজন শিক্ষককে। যেন কোন সামাজিক অবক্ষয় উঠে এসেছে। ঝিলের ধারে চলছিল মদ্যপান, সেই ঘটনায় প্রতিবাদ করায় রীতিমতো মার খেতে হচ্ছে শিক্ষককে। এ বিষয়ে ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি প্রণব। দেখব প্রতিবাদ করলে যে মার খেতে হয় তা কিন্তু আবারও প্রমাণ করলো যে বেলঘড়িয়া নন্দননগরের ঘটনা। আমি ঠিক দাঁড়িয়ে আছি যে স্থানে, ঠিক এই স্থানে কিন্তু মদ্যপান করছিল সেই যুবক এবং যুবতী। আমি আমার সকলকে দেখাতে বলবো এই সেই স্থান যেখানে এই ঝিলপাড়ে এখানে মদ্যপান করছিল। আর যে শিক্ষক নিরুপম পাল কিন্তু আসছিল ঠিক বেলঘড়িয়া যে নন্দননগর যে মোড়, সে নন্দননগর মোড় থেকে লোকনাথ মন্দিরের দিকে আসছিল। আমি সকলকে দেখাতে বলবো এই সেই জায়গা, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু শিক্ষক নিরুপম পাল আসছিল এবং এখানে যখন মদ্যপান করছিল সেই যুবক যুবতী, তখন কিন্তু সেই শিক্ষক কিন্তু তাদেরকে প্রতিবাদ করে যে তোমরা এখানে মদ্যপান করছিল কেন। এবং তারপরে কিন্তু তাকে কিন্তু এখানে ফেলে, রাস্তায় ফেলে এই সেই জায়গা, এই সেই দোকান, এই দোকানের সামনে যে শাটার ছিল সেই শাটারে ফেলে তাকে মারধর করতে শুরু করে। আর এই যে সিসিটিভি, এই সিসিটিভি কিন্তু পুরো ধরা পড়েছে সেই ছবি, যে শিক্ষককে যে মারধর করেছিল সেই সিসিটিভি। এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু বেলঘড়িয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানা পুলিশ। মাজিরা মুখার্জি নিমতা থানার বাসিন্দা, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এছাড়া অভয় পাপাই, এদেরকে কিন্তু খোঁজ চালাচ্ছে বেলঘড়িয়া থানা পুলিশ। যদিও যে এই যে প্রতিবাদ করতে গিয়ে যে মারধর খেতে, এটা কিন্তু শিক্ষক ভেবে পারেনি। তিনি কিন্তু এখান থেকে পাস করছিল বাড়ি যাওয়ার জন্য এবং সেই সময় কিন্তু শিক্ষককে যে এইভাবে মারবে, এবং যারা মারধর করেছে তারা কিন্তু 4-5 জন যুবক ছিল এবং একজন মহিলা ছিল। কিন্তু এখানে আরো কয়েকজন দাঁড়িয়ে ছিল, কেউ কিন্তু কেউ বাঁচাতেও যায়নি। সেই সময় কিন্তু শিক্ষককে ফেলে যেভাবে মারছিল এবং তার বাইক ফেলে দিয়েছিল, রীতিমতন সে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে, কামারহাটি সাগরদিঘি হাসপাতালে। এবং তাকে কিন্তু প্রথমে চিকিৎসা করে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপর কিন্তু আবার বাড়িতে তাকে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কিন্তু আবার কামারহাটি সাগরদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু সরব হয়েছে। সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে তার বাড়িতে যায়, তার পরিবেশের কথা বলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা নিন্দা জানিয়েছেন রাজনৈতিক মহলের তরফ থেকে। এবং এই একটা বিষয় যে আবারও প্রমাণ করলো যে প্রতিবাদ করলে যে মার খেতে হয়, তা কিন্তু আবার আজকে প্রমাণ করলো। এই ঘটনার পর আক্রান্ত শিক্ষক, তার কি বক্তব্য শুনবো। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কালী পুজো, সেখানেই ছিলেন। 15-16 নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে 7-8 জন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে, তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো। তো এই কথা বলাতেই ওরা আমাদের দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে। 10 জন, ওরা বাইকেই ছিল কিন্তু এক জায়গায় বসে খাচ্ছিল। না, আমি কাউকে চিনি না। স্থানীয় কাউন্সিলর এই ঘটনায় তিনি কি বলছেন শুনবো। ঘটনা দিন হোক রাত হোক, কথা হচ্ছে কোনো অন্যায়কে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। প্রশাসনের সঙ্গে আমরা বলেছি দোষীরা শাস্তি পাবে, আমরা কোনো প্রশ্রয় দিচ্ছি না। আমরা সেই জন্য ওনার বাড়িতে এসে কথা বলতে আমার সাথে আমাদের কাউন্সিলর
এবং আমাদের আইএনটিডিসি লিডার এসে আমাদের সাথে, আমাদের কাউন্সিলরকে দিয়েছে, আমরা সকলে তারা পাশে আছি। আমরা পুলিশ প্রশাসনকে বলছি আমরা এই ধরনের কার্যকলাপকে বরদাস্ত করব না, যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে আমরা গ্রেপ্তার করার। বেলঘড়িয়ার নন্দননগরে প্রকাশ্যে মদ্যপানের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হলো এক শিক্ষককে। রীতিমতো এক সামাজিক অবক্ষয় বলা চলে, আর সেই ঘটনার প্রশ্রয় দিচ্ছে সরকার, এমনটাই মন্তব্য করেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। কি বলেছেন তিনি, শুনবো। না, যা ঘটছে পশ্চিমবাংলায় এটা খুবই স্বাভাবিক বলেই আমার মনে হয়, যে সব রকমের সামাজিক অবক্ষয়কে প্রশ্রয় দিচ্ছে প্রশাসকেরা, এবং তার ফলে শিক্ষকদের তো লাঞ্ছনার শেষ নেই। দুর্নীতি থেকে শুরু করে তাদের পুলিশ দিয়ে পেটানো ইত্যাদি সবই হচ্ছে। আর শিক্ষা ব্যবস্থাটাকেই যেখানে বিপর্যস্ত শেষ করে দেওয়া হচ্ছে, সেখানে নৈতিকতার এই চূড়ান্ত অধঃপতন ঘটবেই। আর বেশি দিন বাঁচবো না, এইরকম ঘটনা দেখে চলে যেতে পারলেই আমি খুশি হই। মদ বিক্রি করে গর্ব করছে সরকার, রাজ্যে মদই সংস্কৃতি হবে, এমনটাই বক্তব্য প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার। এদিন তিনি কি ঠিক প্রতিক্রিয়া দিয়েছেন, এই ঘটনার পর প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম তিনি কি বলছেন, শুনবো। এই যুবক যুবতীরা ভদ্রস্থ বাবা মায়ের বাধ্য ছেলে মেয়ে, এরকম হলে তো তারা এরকম করবে বলে আপনি আশা করতে পারেন না। তো যখন এরকম কোন ছেলে মেয়েরা করতে পারে, আমরা সাধারণত বলি যারা যে বয়ে গিয়েছে বা বকে গিয়েছে, কিন্তু এই ছেলে মেয়েদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তিনি একটা প্রকাশ্য মিটিংয়েও বলেছিলেন যে আমার বখাটে ছেলেগুলো চাই, কারণ এই ছেলেমেয়েরাই বোমা হাতে গুলি হাতে ভোটে রিগিং করে, বিরোধীদের সন্ত্রস্ত করে রাখে, দরকার হলে তাদের হত্যা করে দেয়, এবং মরা লোকের ভোট, অস্তিত্বহীন লোকের ভোট এরাই দিয়ে দেয়, দিয়ে শাসক দলকে জেতায়। তো স্বাভাবিকভাবে এরা শাসক দলের আশ্রয় থাকে, প্রশ্রয় পায়। আর আমাদের রাজ্যের পুলিশ এমন হয়ে গিয়েছে যে শাসক দলের আশ্রয়ে থাকলে তাদের গায়ে হাত দিতে পারে না। কোনো শিক্ষক যদি এরকম দুঃসাহস দেখান যে তাদের যে অপরাধের বিরোধিতা করছেন, তাহলে আমাদের এখানে যেরকম পরিস্থিতি তাতে তো মার খাওয়াটা খুব স্বাভাবিক। এই ঘটনার পর এলাকার বাসিন্দা তথা সিপিএম নেতা সায়নদীপ মিত্র তিনি সম্পূর্ণ ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করছেন। কি বলছেন তিনি, শুনবো। বাড়িতে গৃহশিক্ষক, তিনি ছবি আঁকানোর কাজ করেন, তাকে যেরকম ভাবে বেধড়ক মারধর করা হচ্ছিল মদ্যপরা, এবং তার মধ্যে একজন যুবতী রয়েছে, বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এলাকায় স্কুল বন্ধ হচ্ছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে। সরকার জানে যে মাতালরা পড়ে গেলে তাদের তোলার কেউ থাকে না, কিন্তু এই মাতালরা অর্থনীতিকে জাগিয়ে রেখেছে। তার জন্য এই মাতালদের এত বাড়াবাড়ি কিনা আমরা জানতে চাই। ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। আমরা জানি যে অনেক বড় বড় মাথায় হতে এদের হাত। গড়িয়ায় বৃদ্ধা খুনের কিনারা, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বৃদ্ধার আয়া এবং তার সঙ্গী। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। গড়িয়ায় যে বৃদ্ধা খুন হন, এবার সেই ঘটনায় ইতিমধ্যেই কিনারা তৈরি হয়েছে, এবং যে আশালতা সর্দার যিনি সেই বৃদ্ধার আয়া ছিলেন তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, এবং সেই আয়ার যিনি সঙ্গী মোহাম্মদ জালাল তাকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঢোলাহাট থেকে গ্রেফতার করা হয়েছে জালাল মীরকে। লুঠের উদ্দেশ্যে খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ইতিমধ্যেই পঞ্চশায়রে বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত আশালতা সর্দার এবং মোহাম্মদ জালাল মীরকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ৩রা সেপ্টেম্বর পর্যন্ত দুজনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি প্রীতি পাত্র, দেখব। নিউগড়িয়ায় বৃদ্ধা খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হলো ওই বৃদ্ধারই আয়া আশালতা সর্দার এবং তারই একজন পুরুষ সঙ্গী
মোহাম্মদ জালাল মীর। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে এই গোটা ঘটনার সঙ্গে কিন্তু এই আশালতা সর্দার তিনি একেবারে সরাসরিভাবে যুক্ত ছিলেন। বাড়িতে লুটপাটের চেষ্টা, তার পাশাপাশি বৃদ্ধার মুখ হাত পা বেঁধে দেওয়া এবং তার পাশাপাশি বৃদ্ধার পরনে যে সমস্ত গহনা ছিলেন সেগুলো নিয়ে যাওয়া। এবং সেই সময় তার পুরুষ সঙ্গী তিনি কিন্তু এই যে বাড়ির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি F32, এখানে কিন্তু তিনি দাঁড়িয়ে সমস্ত বিষয়টি পাহারা দিচ্ছিলেন। এবং যেটা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে এই বৃদ্ধার শারীরিক পরিস্থিতি বেশ কিছুদিন ধরে খারাপ ছিল এবং সেই কারণেই কিন্তু এই আশালতা সর্দার তাকে 17 তারিখে একটি সেন্টার থেকে নিয়োগ করা হয় এবং 17 তারিখের পর থেকেই তিনি এই বাড়িতে আসতেন এবং মূলত তিনি কিন্তু বৃদ্ধার দেখাশোনা করার জন্য এখানে আসতেন। তবে বাড়িতে সমস্ত কাজ করার জন্য একজন পরিচারিকা কিন্তু নিয়োগ করা ছিল এবং সেই মতো একেবারে গতকাল যখন ওই পরিচারিকা অর্থাৎ যিনি বৃদ্ধার বাড়িতে সবসময় কাজ করতেন সেই পরিচারিকা যখন গতকাল ভোর 5:30 নাগাদ আছে এই যে দরজা সেখানে এসে প্রথমে তিনি ডাকার চেষ্টা করেন। যখন কোনো রকম শব্দ পাওয়া যায়নি বা ভেতর থেকে কোনো সাড়া তিনি পাননি তখন পেছন দিক থেকে গিয়ে তিনি উকি মেরে যখন দেখেন বারান্দার মধ্যে বৃদ্ধার কিন্তু তার মুখ হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ পড়ে রয়েছে। পুলিশকে খবর দেয়, পুলিশ আধিকারিকরা যতক্ষণে আসেন ওই বৃদ্ধার কিন্তু মৃত্যু হয় এবং যেহেতু দুই বৃদ্ধ দম্পতি থাকতেন অর্থাৎ ওই বৃদ্ধার স্বামী তার যখন খোঁজ চালানো হয় দেখা যায় একটি রুমের মধ্যে খাটের নিচে কিন্তু তিনি পড়ে রয়েছে, তিনি একেবারে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন। তবে এখনো পর্যন্ত তাকে কোনো রকম বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়েছিল কিনা বা তিনি নিজেকে আত্মগোপনের জন্য খাটের নিচে তিনি লুকিয়েছিলেন কিনা এই বিষয়টি কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, জানা যায়নি। কারণ ঘটনার পর থেকে কিন্তু আতঙ্কে রয়েছেন ওই বৃদ্ধ, এখনো পর্যন্ত কিন্তু তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে যেটা গোটা বিষয়টি জানা যাচ্ছে আশালতা সর্দার এবং তার পুরুষ সঙ্গী গোটা বিষয়টি কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন এবং পরিকল্পনা মাফিক আগে থেকেই যেদিন আশালতা সর্দার বৃহস্পতিবার দিন তিনি কাজে আসেন তার পুরুষ সঙ্গীকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং আরো কোনো জিনিস তারা এখান থেকে নিয়ে গিয়েছেন কিনা এবং বৃদ্ধকে কোনো রকম বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়েছিল কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনার পর কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তার কি বক্তব্য শুনবো। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে, কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওটা রিকভারি করা হয়েছে। তো এটা নিয়েও আমরা যেহেতু আমাদের একটা বন্ধু অ্যাপ আছে যেখানে আমরা সবাইকে রিকোয়েস্ট করি ডোমেস্টিক হেল্প বা ড্রাইভার যারা আছে যাদেরকে গাড়ি চালানোর জন্য নেয় পাবলিক, তো কাল আমরা ডিটেলস আলোচনা করেছি অ্যান্ড পাবলিক কীভাবে এই ডেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে যাতে আমরা প্রপারলি টাইমলি ভেরিফাই করতে পারি ক্রেডেনশিয়ালস, সেগুলো অলরেডি গতকাল আলোচনা হয়েছে। আমরা 2-1 দিনেই ওই ডিটেলসটা পাবলিকের মাধ্যমে আমরা দিয়ে দেবো সো দ্যাট ওদের ডিটেলস আমাদের কাছে টাইমলি চলে আসে অ্যান্ড আমরা ভেরিফাই। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। এখানে এমনি সিকিউরিটি খুব ভালো, মানে এখানে একদম রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি, সবসময় মানে সাইকেল করে ঘুরে বেড়ায়, প্লাস প্রত্যেকটা মোড়ে মোড়ে সিকিউরিটি থাকে, সেটা নিয়ে সমস্যা নেই। এবং আজ অবধি সত্যি কথা বলতে ইনফ্যাক্ট আমি তো না হয় 13 বছর আছি, আমার পিছনের বাড়ির ভদ্রলোক উনি বলছিলেন যে আমার 30 বছর এখানে হয়ে গেল, আজ অবধি এরকম কোনো ঘটনা দেখিনি। এখানে সিকিউরিটি খুব ভালো, খুব শান্ত মানে পরিবেশ। এখন মুশকিলটা হচ্ছে যেটা আপনি বলছেন যে সবারই তো বয়স হয়েছে, এরকম আয়াদের উপর ডিপেন্ডেন্ট, হোম ডেলিভারি খাবার নিতে হচ্ছে, যত রকম এই ধরনের কেয়ার লাগে। এবার সেই ক্ষেত্রে যদি এটা হয় মানে সবাই খুব আতঙ্কিত। পুলিশ আসার পরে ডেফিনেটলি কিছু উপকার হয়েছে, কারণ এখানে আগে ভীষণ চুরি হতো এবং বাথরুমের ফিটিংসগুলো প্রচুর চুরি হতো, সেটা অনেকটা কমেছে। কিন্তু তা সত্ত্বেও আরেকটু যদি পুলিশ সক্রিয় হয় তাহলে এইসব জিনিসগুলো হতে পারে না, কারণ এত সাহস। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় চার্জশিট পেশ, আলিপুর আদালতে 658 পাতা চার্জশিট পেশ করলো পুলিশ। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর দেখতে থাকুন প্রাইম টাইম। কসবা সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় এবার চার্জশিট পেশ করলো পুলিশ। 58 দিনের মাথায় 658 পাতার চার্জশিট পেশ করলো পুলিশ আলিপুর আদালতে। 658 পাতার চার্জশিট জমা আদালতে, আলিপুর আদালতে জমা পড়েছে এই চার্জশিটে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, নাম জৈব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়ের, নাম নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়েরও। গণধর্ষণ, অপহরণ, প্রাণনাশের হুমকি এমনই একাধিক ধারায় 4 জনের বিরুদ্ধে রুজু করা হয়েছে।
কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় চার্জশিটে 58 দিনের মাথায় 658 পাতার চার্জশিট পেশ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, চার্জশিটে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে? দেখো, কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ একাধিক পড়ুয়াদের নাম জড়ায় এবং সেই মামলাতেই গণধর্ষণের মামলায় ইতিমধ্যে আলিপুর আদালতে পুলিশ চার্জশিট জমা দিয়েছে। এই ঘটনার 58 দিনের মাথায় 658 পাতার চার্জশিট জমা পড়লো আদালতে এবং চার্জশিটে 4 জনের নাম রয়েছে। মূল অভিযুক্ত হিসেবে মনোজিৎ মিশ্রকে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো দুজন যে পড়ুয়া ছিল, দেব আহমেদ এবং প্রবীণ মুখোপাধ্যায়, এছাড়াও নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, এই 4 জনের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, তার মধ্যে গণধর্ষণ রয়েছে, জোর করে আটকে রাখা, অপহরণ, প্রাণনাশের হুমকি সহ একাধিক ধারা এবং তথ্য প্রযুক্তি আইনেও চার্জশিট জমা পড়েছে। 80 জনেরও বেশি সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে, এমনটাই উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এছাড়াও মোবাইল ফোনে যে ভিডিও রেকর্ড করা হয়েছিল গণধর্ষণের, সেই বিষয়টাকেও কিন্তু উল্লেখ করা হয়েছে চার্জশিটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার চার্জশিট এবং সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনায় আমরা দেখেছিলাম বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছিল। মনোজিৎ মিশ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং অভিযোগকারিনী তিনি যেমনটা অভিযোগ করেছিলেন যে দীর্ঘক্ষণ তাকে কলেজের মধ্যে আটকে রাখা হয়, বিভিন্ন বিষয় নিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছিল, তাকে জোর করে অপহরণের হুমকি দেওয়া হয়। সবটা মিলিয়েই এই গোটা ঘটনার 58 দিনের মাথায় আলিপুর আদালতে 658 পাতার চার্জশিট জমা পড়লো। বেশ, ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। আনন্দপুর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। গুলশন কলোনির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরের কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুলশন কলোনির কারখানায় আগুন, 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। আনন্দপুরের গুলশন কলোনিতে রাসায়নিক কারখানায় আগুন। গুলশন কলোনির রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক এলাকায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। আনন্দপুরে কারখানায় অগ্নিকাণ্ড, গুলশন কলোনির কারখানায় আগুন। আনন্দপুরের গুলশন কলোনিতে রাসায়নিক কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আনন্দপুরে কারখানায় অগ্নিকাণ্ড, গুলশন কলোনির কারখানায় আগুন, 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি প্রীতি পাত্র। দেখব। ফের শহর কলকাতায় বিধ্বংসী আগুন, এবার আনন্দপুরের গুলশন কলোনিতে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, আনন্দপুরের গুলশন কলোনির একটি প্লাস্টিক কারখানায় কিন্তু এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আসে এবং তারপরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং যেহেতু গুলশন কলোনি মানেই আমরা জানি একেবারে ঘিচি একটি এলাকা, ফলে প্রাথমিকভাবে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন দমকলের আধিকারিক বা দমকলের ইঞ্জিন পৌঁছাতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে একেবারে যে ঘটনাস্থলে। এবং আশেপাশেই দেখা যাচ্ছে যেখানে কারখানা রয়েছে তার আশেপাশেই কিন্তু একাধিক বাড়ি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং কারখানা লাগোয়ায় কিন্তু একটি বহুতল আবাসনও রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আবাসনের যে গোটা দেওয়াল রয়েছে তা কিন্তু আগুনের লেলিহান শিখা একেবারে কালো পড়ে গিয়েছে। জানলার যে কাজগুলি রয়েছে সেখানেও কিন্তু ফাটল ধরেছে, এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে। এবং প্রাথমিকভাবে দমকলের পৌঁছাতে যখন দেরি হয় তখন স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু নিজেদের তৎপরতায় একেবারে আগুন
আগুন নিয়ন্ত্রণের কাজে নেমে পড়েন এবং তারপরে দমকলের 4টি ইঞ্জিন আসে এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। এবং যদি আরও একটু দমকলের ইঞ্জিন পৌঁছতে দেরি হতো, কারণ একেবারে যেহেতু বারবার বলছি যে গুলশান কলোনি মানেই ঘিঞ্চি এলাকা এবং সেখানে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা একটা ছিল এবং আরও কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারত, এমনটাই কিন্তু দমকলের আধিকারিকরা মনে করছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন প্লাস্টিকের কারখানার পাশাপাশি কিন্তু প্লাস্টিকের বিভিন্ন সলিউশন তৈরির যে মেশিন, সেই মেশিনও কিন্তু মজুদ ছিল এই কারখানার মধ্যে, ফলে বিস্ফোরণও কিন্তু হয়েছে, এমনটাই কিন্তু আওয়াজও পাওয়া গিয়েছে, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং সেই কারণেই কিন্তু প্রাথমিকভাবে আগুন লাগার পর তা কিন্তু আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তবে দমকলের 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কি কারণে আগুন তা কিন্তু এখনো পর্যন্ত দমকলের তরফে জানানো হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন ভেতরে যেসব মেশিন মজুদ ছিল সেখান থেকেই কিন্তু কোনোভাবে আগুন লেগেছে। তবে যেহেতু একেবারে আগুন লাগার পরে সেখানে ভেতরে শ্রমিকরা থাকলেও আগুন লাগার তারা জানার পরেই একেবারে সেখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসেন, ফলে এখনো পর্যন্ত এই ঘটনায় আহত বা হতাহতের কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। দমকলের 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে পৃথিবীর রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা। সংবিধান সংশোধনী বিল ঘিরে বিতর্ক, জেপিসি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। ফিরে আসলাম বিরতির পর, দেখছেন প্রাইম টাইম। বারুইপুরে বিজেপি কর্মী খুন আর সেই ভিডিও, হার হিম করা ভিডিও প্রকাশ করেছে বিজেপি কর্মী খুনে হার হিম করা ভিডিও প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। বারুইপুরে বিজেপি কর্মী খুনে ভিডিও প্রকাশ বিজেপির। বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পারিবারিক অশান্তি, এমনটাই দাবি তৃণমূলের। বিজেপি কর্মী খুনের হার হিম করা ভিডিও, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় হার হিম করা ভিডিও প্রকাশ করেছে বিজেপি। বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে পারিবারিক অশান্তি, এমনটাই দাবি তৃণমূলের। বারুইপুরের বিজেপি কর্মী খুনে হার হিম করা ভিডিও প্রকাশ্যে। বারুইপুরের বিজেপি কর্মী খুনের ঘটনায় বিজেপির তরফ থেকে হার হিম করা ভিডিও প্রকাশ করা হলো। ভিডিও প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে পারিবারিক অশান্তি, এমনটাই দাবি তৃণমূলের। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে পোস্ট করা ভিডিও, যেখানে বিজেপি কর্মী খুনের হার হিম করা ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিও প্রকাশ করলো বিজেপি। বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে পারিবারিক অশান্তি, দাবি করছে তৃণমূল। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, রাতের অন্ধকারের হার হিম করা ভিডিও প্রকাশ করলো বিজেপি কর্মী খুনে হার হিম করা ভিডিও প্রকাশ্যে। বারুইপুরের বিজেপি কর্মী খুনে হার হিম করা ভিডিও প্রকাশ করলো বিজেপি। বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ পারিবারিক অশান্তি, দাবি তৃণমূলের। সংবিধানের 130তম সংশোধনী বিল পেশ হওয়ার পর থেকে আমরা দেখেছি সেই বিল নিয়ে নানান বিতর্ক রয়েছে। আর এবার জেপিসি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের। সংবিধানের 130তম সংশোধনী বিলের তীব্র বিরোধিতা তৃণমূল কংগ্রেসের। এবার যৌথ সংসদীয় কমিটির বয়কটের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। জেপিসিতে প্রতিনিধি রাখবে না তৃণমূল। জেপিসি বয়কটের দাবি তৃণমূলের। সংবিধানের 130তম সংশোধনী বিল পেশ হওয়ার পর থেকে নানান বিতর্ক। আর এবার যৌথ সংসদীয় কমিটিতে বয়কট। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, দেখো, একেবারে সংসদীয় যৌথ কমিটি অর্থাৎ জেপিসি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং যেটা জানতে পারা আছে, জেলবন্দি মন্ত্রী জনপ্রতিনিধিদের অপসারণের জন্য বিল এনেছিল মোদী সরকার। তুমি জানো সংবিধানের ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞদের মতে মনে করছে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর এটা আঘাত আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বারে বারে সেটা বলা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার মনে থাকবে, এই বিলটিকে ব্ল্যাক বিল বলে অভিহিত করেছিল। তৃণমূল কংগ্রেসেও সাংসদরাও
দেখা গিয়েছিল যে এই সংশোধনীর বিরুদ্ধে কিন্তু জোরালোভাবে সরব হয়েছিলেন এবং সেখানে বাদল অধিবেশনেও কিন্তু শেষ দিনে 130তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় লোকসভার পর রাজ্যসভাতেও কিন্তু তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সরাসরি জানা আছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে সংশোধনীয় যৌথ কমিটি সেই কমিটিতে কিন্তু কোনো রকম তৃণমূলের কোনো রকম সাংসদরা প্রতিনিধিত্ব করবে না, অর্থাৎ নিজেদের কোনো প্রতিনিধি পাঠাবে না, এমনটা কিন্তু স্থির করা হয়েছে। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিকের সঙ্গে। আরজিকর ঘটনায় এবার সিবিআই হানা, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা। আরজিকর কাণ্ডে তদন্তে এবার সিবিআই হানা, শ্রীরামপুরের বিধায়কের বাড়িতে, বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা। আগেও সিথির বাড়িতে তল্লাশি হয়েছে, ফের সুদীপ্তকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা, সেই জন্যই তার বাড়িতে উপস্থিত দুই আধিকারিক। আরজিকর কাণ্ডে এবার সিবিআই হানা, শ্রীরামপুরের বিধায়কের বাড়িতে সিবিআই, বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা। আগেও তার সিথির বাড়িতে তল্লাশি হয়েছিল, ফের সুদীপ্তকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করা হয়, আর সেই জন্যই তার বাড়িতে উপস্থিত হন দুজন সিবিআই আধিকারিক। আরজিকর ঘটনার তদন্তে এবার সিবিআই হানা শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে। এর আগেও শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি হয়েছে, সিথির বাড়িতে তল্লাশি হয়েছে, ফের সুদীপ্তকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছিলেন সিবিআই আধিকারিকেরা। এবার সেই জন্যই তার বাড়িতে উপস্থিত হন দুজন সিবিআই আধিকারিক। আরজিকরের তদন্তে সিবিআই হানা, শ্রীরামপুরে বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা। এর আগে সুদীপ্তর সিথির বাড়িতে সিবিআই এর হানা হয়েছিল, তারপর তাকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করা হয়, আর সেই জন্যই আজ তার বাড়িতে দুই সিবিআই আধিকারিক উপস্থিত হন। আরজিকরের তদন্তে সিবিআই হানা, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা। আগেও সিথির বাড়িতে তার তল্লাশি হয়েছিল, তারপরেই তাকে জিজ্ঞাসাবাদেরও পরিকল্পনা করেছিলেন সিবিআই আধিকারিকেরা। ফের সুদীপ্তকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছিলেন, এবার সেই জন্যই তার বাড়িতে সিবিআই এর দুই আধিকারিকেরা এসে উপস্থিত হন। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, তার বাড়িতে এই সিবিআই কাণ্ডেই সিথির বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। সেই সময়ের পরে সুদীপ্তকে জিজ্ঞাসাবাদেরও পরিকল্পনা করা হয়েছিল, আর এবার সেই জন্যই তার বাড়িতে দুই আধিকারিকেরা এসে উপস্থিত হন। আরজিকর কাণ্ডের তদন্তে আজ শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই এর হানা। আরজিকরের ঘটনার তদন্তে এবার শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা। বিধায়কের সিথির বাড়িতে এর আগেও তল্লাশি করেছিলেন আধিকারিকেরা, তারপরেই সুদীপ্তকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করা হয়, আর সেই জন্যই তার বাড়িতে দুই আধিকারিকেরা। আরজিকরের তদন্তে সিবিআই হানা, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা, সেজন্যই তার বাড়িতে আজ দুই আধিকারিক। ফের উত্তরকাশীতে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি, ধরালির পর এবার থরালিতে বিপর্যয়। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। ফের উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টি, ধরালির পর এবার থরালি, সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। কিছুদিন আগেই আমরা দেখেছি চামোলি জেলা, সেখানেই এর আগেও মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, একেবারে পাহাড়ের কোল বেয়ে নেমে এসেছে কাদা পাথরের স্রোত। এবার তার পাশাপাশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো থারালি এলাকাতেও। সপ্তাহদের আগেই যেখানে ধারালিতে আচমকাই হরপাবার নেমেছিল, মেঘভাঙা বৃষ্টি হয়েছিল, সেখানে বিপর্যস্ত হয়ে পড়েছিল পরিস্থিতি। এবার সেখানেও জনজীবন এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, তার মাঝেই আবারও একটি মেঘভাঙা বৃষ্টি থারালিতে। গভীর রাতে দুর্যোগ, আর এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, অনেকের দেহ ভেসে গিয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
সরকারিভাবে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী থারালি গ্রামের অর্ধেকের বেশি এলাকায় ভেসে গিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে দুর্যোগ চলবে গোটা জেলা জুড়ে। খাদ্য সামগ্রী, জ্বালানি এবং পানীয় জল সংগ্রহ করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে বাসিন্দাদের। রাজধানী দেরাদুন ছাড়াও তেহরি, পাউরি, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল বিভিন্ন প্রভৃতি এলাকায় তীর্থযাত্রী, দেশি বিদেশি পর্যটকদের অনেকেই বুকিংও বাতিল করেছেন। গত সপ্তাহে ধারালির দুর্যোগের জেরে এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ধরালির পর থরালি। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলার থরালি, সেখানে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলা, ভয়াবহ পরিস্থিতি থারালি এলাকায়। সপ্তাহ দেড়েক আগে এই জেলার থারালির আচমকাই হরপাবান নেমেছিল, আর সেখানে আমরা দেখেছিলাম কি ভয়াবহ রূপ নিয়েছিল। আর তারপর এবার থারালি। जो पानी भरा है ना कि लोग जो है अपने आप को बचाने में कहीं से भी कोई भी भाग पा रहा था। मतलब कि न तो किसी ने अपना शटर डाउन कर पाया उस समय, न तो अपना कागज बचाने की कोशिश कर पाया उस समय। लोगों ने इतना ही सोचा था उस समय कि अपनी जान बच जाए, बाकी तो बाद में देख लेंगे। और न तो अपने होटलों के कागज बचा पाए सर, न तो अपने बिस्तर बचा पाए। आप देख सकते हो सर, मेरा इतना बड़ा नुकसान हो चुका है कि मेरा एक भी सामान नहीं बचा पाया। मैं शटर डाउन भी नहीं कर पाया उस समय सर। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলা, ভয়াবহ পরিস্থিতি ধরালির পর এবার থরালিতে। সপ্তাহ দেড়েক আগে এই জেলারই থারালিতে बार बार इस होटल में तो बार बार पानी घुसा है। एक बार नहीं, कई बार इसके अंदर नीचे वाले फ्लोर में पानी भरा है और कई बार हमने साफ किया है। এবার মার্কিন প্রেসিডেন্টের মুখের ওপর জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওরা যদি আমাদের থেকে তেল কিনতে না চায় তো কিনবে না। মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভোরের অভিযোগের জবাবে বিদেশমন্ত্রী বললেন, রাশিয়ার থেকে তেল কেনার কথা জানতো আমেরিকা। If you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. I mean, but Europe buys, America buys. So you don't like it, don't buy it. আমেরিকার প্রেসিডেন্টকে জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, এই অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর বাড়তি 25% শুল্ক আরোপ করেছে। ফলে ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চেপেছে। বিদেশমন্ত্রী এবার বিস্ফোরক অভিযোগ করলেন। বললেন, 2022 সালে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পর সবার সঙ্গে কথা বলে রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত হয়। আমেরিকা আগে কখনো তেল কিনতে বারণ করেনি। In 2022, there was deep nervousness because oil prices went up. There was great nervousness, international nervousness about the price of oil. And there were a set of conversations with different people in the American administration at that time that if India wanted to buy Russian oil, that's fine by us because it will stabilize the price of oil. And by the way, those, after January, there were no conversations with the current administration saying don't do that. শুধু ভারত নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের পণ্যেও বাড়তি শুল্ক আরোপ করেছেন। রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধের কথা জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদী। থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে। জল্পনা ছিল আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতির পরে চীনের সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টা করছে ভারত। বিদেশমন্ত্রী বললেন, চীনের সঙ্গে কথাবার্তা শুরু হয় অনেক আগেই। দুইয়ে দুইয়ে চার করা ঠিক হবে না। It's not what I want you to understand is it's not black and white. It's not something has happened with America, so therefore immediately something has happened with China. I mean,
if you are looking at the kind of things we announced now, air flights was not decided now. I mean, we are just operationalizing something we wanted to work out. সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক বিশ্ব পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের। মার্কিন প্রেসিডেন্টের একতরফা হুমকির পরিপ্রেক্ষিতে পুতিন, শি জিনপিং, মোদির বৈঠক তাৎপর্যপূর্ণ ঘটনা হতে চলেছে বিশ্ব রাজনীতিতে। নিউজ টাইম। প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্ত। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় স্বপ্নার সঙ্গে দেখুন বেঙ্গল লাইন।